আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও সকালে হাঁটছি। দেখেন আমার পিছনে গাছ এবং সূর্য উঠে গেছে, সূর্যের আলো গালের মধ্যে পড়ছে, খুব সুন্দর। আমি সকাল খুব মিস করি, বিশেষ করে ভোর। ভোর এখন আর নাই, সূর্য যেহেতু উঠে গেছে অলমোস্ট সকালই বলা যায়। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর ওয়েদার। আজকে একটা কাজ করি, আজকে একটা গল্প বলি, দেখি গল্প থেকে আমরা কিছু বুঝতে পারি নাকি। আমি আমার গল্প বলবো। ছোটোবেলায় আমার খুব শখ ছিল সাইকেল চালানোর। আমার কোনো সাইকেল ছিল না, তো যেহেতু সাইকেল ছিল না, একটু তো বায়না টায়না করতাম বাসায়। তো কেন জানি আব্বু সাইকেল দেয়নি। এখন আব্বু সাইকেল কিনে দেয়নি কি কিনে দিতে পারে নাই আমি জানি না, যেহেতু উনি দুনিয়াতে নাই, এই উত্তর আমি এখন দিতেও পারছি না। কিন্তু এই সাইকেল না দিতে পেরে একসময় এটা চলে গেল আমার ফুপুদের কাছে। বলা হলো যে ফুপুরা দিবে। ফুপুরা আমাদের বেশ গার্জেন ছিল ছোটোবেলার থেকে। কোনো কিছু হলেই শেষ অথরিটি ফুপুদের ঘাড়ে গিয়ে পড়তো, তারা হ্যাঁ বা না বলে দিতেন। সো আলটিমেটলি আমিও খুবই আশার সাথে ফুপুদের দিকে চেয়ে থাকলাম, তারা আমাকে সাইকেল দিবে। এরপরে আমাকে বলা হলো যে সাইকেল তো তুমি চালাতে পারো না, নতুন সাইকেল নিয়ে তোমার হবে না, তোমার বরং পুরনো সাইকেল আগে চালানো শিখতে হবে। তো ভালো কথা, সেটাও একটা লজিক্যাল। আমি ঠিক কোন ক্লাসে পড়ি মনে নেই, মনে হয় 5, 6, 7 হার্ডলি, আমার মনে নেই। যাই হোক, তো পূর্বাসে গেলাম। পূর্বাসে ছিল হচ্ছে গোপীবাগ, ঢাকায় গোপীবাগ সেকেন্ড লেন। সেকেন্ড লেনটা বেশ লম্বা একটা রাস্তা, ওনার বাসাতে ছিল একদম শেষে। তো ওনাদের একটা বড় সাইকেল ছিল, আমার ঠিক মনে নেই ব্র্যান্ডটা, সম্ভবত এপসন এরকম একটা ব্র্যান্ড ছিল। তখনকে আমরা সবাই এই সাইকেলটা ইউজ করতো, এরকম বড়ো চাকাগুলো এত বড় বড়। আমাকে বললো এই সাইকেল শিখতে হবে। তো এই সাইকেলটা আমি তো বসতেই পারি না, কেন মনে বসে তো আমার পা যায় না। তো আমাকে কী করতে হলো, ওই সাইকেলের মাঝখান দিয়ে পা ঢুকায় দিল, পা ঢুকায় দিয়ে চালানোর চেষ্টা করো। সে তো আর এক ক্রিটিক্যাল কাজ। যাই হোক, সেটা মোটামুটি শিখলাম। তারপরে এভাবে গেল বেশ কয়েক মাস, কারণ পূর্বাসে তো রেগুলার যাওয়া হতো না। ধরেন পরীক্ষা শেষ হলো, টার্মের পরে 10 দিনের জন্য ঘুরতে গেলাম, তো ওইখানে গিয়ে কিছুদিন শিখলাম। আবার পরে 3 মাস পরে আবার পরীক্ষা শেষ হলো, আবার গেলাম, আবার গিয়ে 5 দিন থাকলাম, তখন আবার একটু উন্নতি হলো শেখা। এরকম করতে করতে একসময় ওই পা গলায় যাদের মনে আসে পুরোনো দিনের কথা, তারা বলতে পারবেন বড় সাইকেলের সাইড দিয়ে কীভাবে পা ঢুকিয়ে চালাতে হয়। ইটস আ ফানি থিং, আমাদের কিডসরা জীবনে চিন্তাও করতে পারবে না যে এভাবে মানুষ সাইকেল চালাতো। তা আমরা যারা ছোটো ছিলাম বড় সাইকেল এভাবেই শিখতাম। তো যাই হোক, পরে শিখলাম। শেখার পরে একটু পিছনের সিটে বসে, মানে সিটের পিছনে একটা ক্যারিয়ার থাকতো, ওই ক্যারিয়ারের মধ্যে বসে চালানোটা মোটামুটি তখন একটু বড় হলাম, পারলাম। এর মধ্যে কিন্তু 6 মাস, আমার 1 বছরও পার হয়ে গেছে। এরপরও সাইকেল আমার ফুপুরে দেয় না, জুড়ে দিল আরেকটা কন্ডিশন। কি কন্ডিশন? সেকেন্ড লেনটা মনে হয় 300-400 মিটার হবে, বা হার্ডলি, হ্যাঁ 400 মিটার বেশি হওয়া উচিত না। তো বললো যে এই 400 মিটার তুমি এ মাথার তো মাথায় যাবা 15 মিনিট ধরে, তাহলে বোঝা যাবে তোমার সাইকেলে চরম কন্ট্রোল আসছে। তা আমি তো বাচ্চা ছিলাম না, আমি তখন এটার কারুকাজ বুঝি নাই। আমি অনেক চেষ্টা করলাম, পারি না ভাই, যতই আসতে চালান, মানে আপনাকে তো 15 মিনিট এই মাথার থেকে ওমা থেকে যাওয়া সম্ভব। আর এটা ডিস্টেন্সই বা কত, আমি যদি 1 কিলোমিটার হতো 15 মিনিট একটা কথা ছিল, এটা 300-350 মিটারের একটা রাস্তা। এইটার আপনি যদি এখন বলেন যে 15 মিনিট ধরে ড্রাইভ করতে হবে, তো আমি তো পারবো না। আলটিমেটলি আমি ভাবতাম যে আমি পারতেছি না, বাট এখন বুঝি দ্যাট ওয়াজ এ মেকানিজম যে আমাকে না দেওয়া। তো তখন আমার ছোট্ট ব্রেন আমি ওটাকে পজিটিভই নিছিলাম যে আমাকে শিখতে হবে, ভালোভাবে চালানো শিখতে হবে, দেন আমি সাইকেল পাবো, এটা আমার জন্য সেফ। হ্যাঁ, সেফটিটা বুঝতে পারছিলাম যে আমি সাইকেলটা যদি এখন পাই, আমি যদি চালাই, তাহলে আমি সেফ না, আমি সেভাবে শিখি নাই, তো আমাকে শিখতে হবে, তারপর সাইকেল পাবো। এই করতে আলটিমেটলি তারা আমার দিল না, 15 মিনিট তো চালাতে পারি নাই। তারপরে আমার এক খালার বাসায় খালাতো ভাইয়ের সাইকেল ছিল, তো তার সাইকেলটা আবার অত বড় না, মোটামুটি ছোট। তো ভাই আমাকে দিত, তার সাইকেল আমি চালাতাম। আমরা ওখানে 2 খালাতো ভাই ছিলাম, তো ছোটো ভাইটা আবার আমার বয়সী, তো আমরা দুজনে চালাতাম। এটা চালাতে ওই সাইকেল নিয়ে একজনের গাড়ির মধ্যে ধাক্কা দিলাম, গাড়ির লাইট গেল ভেঙে। তারপরে তো সবাই জেনে গেল এই কাজ আমার। আলটিমেটলি আমার সাইকেল চালানো বন্ধ, ওই বাসায় গেলেও আমি সাইকেল চালাতে পারি না। আমার জীবনে সাইকেল চালানো এই শেষ। এরপরে এদিক সেদিক বন্ধুবান্ধব বাসায় গেলে লুকায় চুরে মাঝে মধ্যে চালাতাম, কিন্তু সেখানে আমার কোনো ওনারশিপ ছিল না। মজার কথা হচ্ছে, এখন আমার সাইকেল আসছে, সাইকেল গ্যারেজে পড়ে আসে, এবং খুব ভালো দামের, খরক করে কেনা, চালানো হয় না।
এখন এটাতে আমি কী বলতে চাচ্ছি, আমার রিয়েলাইজেশন হচ্ছে আমাদের বাচ্চাদের জীবনে অনেক শখ থাকে। আমরা যখন ছোটো ছিলাম শখ থাকে, সব শখগুলা হয়তো আমাদের বাপ মারা পূরণ করতে পারে নাই। সেটার বিভিন্ন কারণ হতে পারে। একটা হতে পারে ফাইন্যান্সিয়াল প্রবলেম ছিল, অথবা তাদের উইজডম খাটিয়ে দেখছে যে ইটস নট রিয়েলি নেসেসারি, ইটস নট রিয়েলি রিকোয়ার্ড, হয়তো এটা না দিলেও হবে, কারণ আজকে এটা চাইলে কালকে আরেকটা চাবে, পরের দিন আরেকটা চাবে, পরের দিন আরেকটা চাবে, বিকজ নতুন জিনিসের তো অভাব নেই। হয়তো এই উইজডম কাজে লেগেছে, বাট অন্য কিছু যেটাই থাকুক, সাইকেল কিন্তু আমি পাইনি, এবং সাইকেল না পাওয়াতে আমার কোনো ক্ষতিও হয়নি। এতদিন পরে আমি কিন্তু মনে দুঃখ নিয়েও বলছি না, আমি জাস্ট গল্প বলতে গিয়ে বললাম যে এরকম অনেক কিছুই আমরা পাইনি। আমি হয়তো সাইকেল পাইনি, আর একজন হয়তো কোনো গেমস পাইনি, বা কেউ হয়তো কোথাও বেড়াতে যেতে চেয়েছিলো, বাপ দেয়নি, এনিথিং হতে পারে। এই যে না দেওয়া আমার কাছে আমি এখন যে বয়সে আছি, আমি যখন প্যারেন্ট, আমার কাছে মনে হয় দ্যাট ওয়াজ এ ব্লেসিংস টু বি অনেস্ট। মানে সব কিছু যদি পেয়ে যেতাম তাহলে কেমন হতো জীবনটা, আর না পাওয়াতে আমার কী বা ক্ষতি হয়েছে। এখান থেকে আমার কাছে মনে হয়, বা আমি যারা দেখি, যে আমরা যারা প্যারেন্ট, আমরা আমাদের বাচ্চাদের চাহিদা মাত্র সব কিছু দিই, এবং কিছু কিছু সময় বেশি দেই। ধরেন আপনার ক্ষমতা নাই, আপনার কাছে এখন টাকা নেই, আপনি ক্রেডিট কার্ড দিয়ে লোন কিনে দিলেন, অথবা আপনি কারোর কাছে চেয়ে এনে দিলেন, হ্যাঁ, আপনি কারোর কাছে হাত পেতে এনে দিলেন, তারপর আপনি তার বাচ্চাকে দেওয়ার জন্য অস্থির হয়ে যান। আপনার বাচ্চা কিন্তু জানে না যে আপনি এটা কিভাবে ম্যানেজ করছেন। হতে পারে এই $200 একটা গেমস বা কোনো একটা কিছু, যেটা আনতে আপনার হয়তো একটা কষ্ট করতে হলো, একটা ছোটোখাটো স্যাক্রিফাইস করতে হলো, কিন্তু সেটা কিন্তু সে জানে না। কারণ এই স্যাক্রিফাইসটা যদি জীবনে একটাই করতে হয়, 5 বছরে একটা করতে হয়, সেটার জন্য স্যাক্রিফাইস করেন, অবশ্যই আমরা করবো, প্যারেন্টসরা তাহলে করবো না কেন? কিন্তু এটা কিন্তু থেমে থাকে না। আমরা যখনই একটা রিকোয়ারমেন্ট ফুলফিল করি, তখন আরেকটা রিকোয়ারমেন্ট আসে, হ্যাঁ। তো এরকম রিকোয়ারমেন্ট যেহেতু একের পর এক আসতে থাকে, তখন আমরা প্যারেন্টসরা কিন্তু একটা চক্করের মধ্যে পড়ে যাই, এবং এই রিকোয়ারমেন্টটা মিট করার জন্য আমাদেরকে দৌড়াইতে হয়। আমাদের লাইফস্টাইল কিন্তু টাফ হয়ে যায়, টাফ হতে থাকে। এই রিকোয়ারমেন্ট অনেক কিছু হতে পারে। এই রিকোয়ারমেন্ট একটা ম্যাটেরিয়াল কেনা হতে পারে, এই রিকোয়ারমেন্ট হতে পারে সে বাচ্চারা হয়তো জামা চাচ্ছে, সে জামা হতে পারে, নতুন নতুন জামা হতে পারে, সে বাসায় পার্টি চাচ্ছে, ফ্রেন্ডদের পার্টি, ওটা অর্গানাইজ করা, খরচ প্লাস সময় প্লাস অ্যাক্টিভিটিস, দিস অল রিকোয়ারমেন্ট আমরা মিট করার চেষ্টা করতেছি, এবং আমরা ভাবতেছি আমরা মিট করলেই মনে হয় গুড প্যারেন্ট হব। আমার ফিলোসফিক্যাল পয়েন্ট অফ ভিউ, এক্সপিরিয়েন্স পয়েন্ট অফ ভিউ, আমি অনেককে দেখলাম, তো অনেকেই তো অনেক কিছু মিট করলো, আবার অনেকে হয়তো মিট করতে পারলো না। আমি কি করেছি সেটা না বলি, সেটা বললে আবার অনেকে ভাববে যে আমি মারাত্মক বাড়িয়ে বলছি, বাদ দিলাম আমারটা। বাট এক্সাম্পল যেটাই দেন, যে আমি অনেক মিট করলাম, বাচ্চারা যা ছিল তাই দিলাম, অথবা আরেকজন যা ছিল তা বুঝে শুনে অল্প অল্প দিল, এবং কিছু কিছু উইজডম কাউকে আমি দেখি যে তারা থাকা সত্ত্বেও দেয় না। তারা যখন দেয় তারা বার্গেইন করে, তোমার এটা দিব, এটা কেন দিব, একটু কম দেই, এটা আমার কাছে নাই। এই যে আমার যে নাই সেটা সে বলে, ছেলে মেয়ে হয়তো কী ভাবে যে হ্যাঁ গরিব ফকির বাপ, ভাবলো বাপ তো বাপই, মা তো মাই, নাই, হ্যাঁ কী করবে সে। কিন্তু এই যে আমার আসে আমার অনেক টাকা, আমার চাহিদা মতো দিতে পারি বাচ্চাকে, এইটা খুব বেশি কাজে দেয় না। আপনি দিয়ে খুব বেশি মহান পিতা, মহান মাতা হতে পারবেন না, বরং দেওয়ার বেলায় উইজডম খাটানোটা খুব কাজের। আমার ওই সাইকেল চলার কথাটা এখন মনে হয়, যে সাইকেলটা আমি যদি প্রথম চাওয়াতে আমার আব্বা কিনে দিতেন, হয়তো আমি ওখানে থামতাম না। পরের বার আমি হয়তো যখন ভিডিও গেমস আসতো, আমি ভিডিও গেমস চেতাম। আমি কিন্তু ভিডিও গেমস খেলিনি, কারণ আমার যখন প্রথমটাই বন্ধ হয়ে গেছে, আমি বুঝে গেছি যে এগুলো হুদাই চায়া লাভ নাই, পাবো না। তো ভিডিও গেম যারা খেলতো তারা খেলতো, আমি মাঝে মধ্যে কিন্তু দেখতাম, ব্যাস দ্যাটস ইট। আই হ্যাড নো আইডিয়া ভিডিও গেম জীবনটা কী চলতেছে। এবং ভিডিও গেমস আমাদের সময় কিন্তু একটা বিশাল ক্রেজ ছিল। আমার বাসার সামনে ভিডিও গেমস খেলার একটা বুথ ছিল, এবং তারা আমাদেরকে কয়েনও দিচ্ছে, ফ্রি কয়েন। আমি কিন্তু ভিডিও গেমস খেলার সুযোগ পাইনি, এবং খেলিও নি আলটিমেটলি। যেহেতু প্রথম দিকে আমাকে কিছু বাধা দেওয়া হয়েছিল, আমি আলটিমেটলি আর ওই লাইনে যাই নাই। তো আমি জানি না দ্যাট ওয়াজ দ্য কারেক্ট থিং অর নট, বাট এইটা বুঝি যে ওইটা বাধা দিয়ে আমার কোনো ক্ষতি করে না। আমার বাবা ভালো করছে কিনা আমি জানি না, বাট আমার কোনো ক্ষতি করে নাই। বাধা দিয়ে যে না তুমি পাবা না,
এইটাতে আমার যেমন ক্ষতি যেমন করে নাই, আমি যখন কম্পেয়ার করি আমাদের লাইফে এসে আমরা যখন চাওয়ার সাথে সাথে দিচ্ছি সেটাতে কোনো লাভও হচ্ছে না। তো আমি যদি লাভ ক্ষতির হিসাবটা মিলাই তাহলে আমার লাভটা কোথায় হচ্ছে? আমি যদি তাকে চাওয়া মাত্র একটা জিনিস দেই এবং সেটা দেওয়ার জন্য আমার ন্যূনতম কষ্টও যদি হয়, সেটা আবার তাকে আমি এক্সপ্রেস করতেছি না। দিস অল আর হিপোক্রেসি। এবং আমরা যদি হিপোক্রেসি আমরা বুঝতেও পারতেছি না, আমরা ভাবছি না আমার বাচ্চার জন্য তো করতে হবে, তা না? ও একটা জিনিস খাইতে চাইছে, এটাকে আমি দিতে পারি না সপ্তাহে? অবশ্যই পারেন। ডাজ ইট রিয়েলি নিড? আমরা নিডের বাইরে কেন ডিজায়ারের পিছনে দৌড়াবো? তো এই যে টানাপোড়েনের হিসাব আপনাদের সবাই এক্সপিরিয়েন্স আছে, সবারই লাইফে বিভিন্ন রকমের গোল থাকে, ভীষণ থাকে, আপনারা বিভিন্নভাবে চিন্তা করেন। এখান থেকে একটু ভেবে দেখেন তো যে আসলে আমরা যা যা দিলাম বাচ্চাকে, তারপরেও কি তারা কি 100% খুশি? আপনি প্রত্যেক বাচ্চাকে আলাদা করে সাইডে জিজ্ঞেস করবেন, নিজের বাচ্চা না অন্যের বাচ্চাকে জিজ্ঞেস করবেন, সে বলবে আমার বাপ মা আমাকে এটা দেয় না, ওটা দেয় না, ওটা দেয় না। তাহলে আপনারা কিন্তু দিলেন অনেক কিছু, তারপরে তারা এটা বলে কেন বলে? আমি ট্রুলি বললাম, আমার এক ফ্রেন্ডের বাচ্চা আমার বাসায় কয়েক ঘন্টার জন্য ছিল। তার মা কাজের থেকে আসতে দেরি করছিল, তখন সে আমার বাসায় ছিল, ওর মা যাওয়ার সময় নিয়ে গেল। এই 2 ঘন্টা আমি তার সাথে গল্প করছিলাম। সেটা বেশ বড় বাচ্চা, তখন 7-8-এ পড়ে। সে কিন্তু তার মানে বাপ মার ফিনান্সিয়াল ব্যাপার নিয়ে বলছে যে আমাকে এটা দেয় না, ওটা দেয় না। হ্যাঁ, আমি তো অবাক হয়েছিলাম যে ওদের ফ্যামিলি সম্পর্কে আমি জানি, কাছ থেকে দেখছি, তারা যথেষ্ট খরচ করে সব সময়, এটা সেটা নতুন জিনিস অমুক। সেখানে আমি বহুত কিপটামি করি। তো সেই ফ্যামিলির বাচ্চা যেহেতু বলতে পারে যে আমার বাপ মা টাকা পয়সা না, সময় টানাটানি করে, টাকা নেই, আমি খুব অবাক হয়েছি যে মানে, এবং সে তো ফান করে বলতো, মানে আমরাই ফান করতেছিলাম যে তুমি বড় হয়ে কী হতে চাও? তো সে বলে আমি অনেক বড়লোক হতে চাই। কেন বড়লোক হতে চাও? মানে সারাক্ষণ দেখছি টাকা পয়সা টানাটানি। আমি তো টাকা পয়সা টানাটানি, তোমরা ওয়েল অফ, এবং আমি তোমাদের লাইফ স্টাইল দেখছি যে অনেক তোমরা খরচপাতি করো, তাহলে সমস্যা কোথায়? ওদের সাথে আমি আলোচনা করিনি, বাট প্যারেন্টসকেও বলিনি। বাট আমার কথা হচ্ছে, দেখেন ও কিন্তু যথেষ্ট খরচ করে বাচ্চার পিছনে, যথেষ্ট। আমার বাচ্চার সাথে কম্পেয়ার করলে আমি ওদের কিছুই দিই না বাচ্চা। সেখানে সে বাচ্চা কিন্তু খুশি না। তার মানে আপনি চাইলেও বাচ্চাদের খুশি করতে পারছেন না। তাহলে আপনি কেন করছেন? আপনি যেটা করছেন তাতে বেনিফিট কি হচ্ছে? এগুলো একটু ভাবি। আমি আমার ফিলোসফিটা ঠিক বলছি না, বাট একটু ভাবি। এবং এই একটা ছোট্ট জিনিস পূরণ করতে গিয়ে আমরা আরও অনেকগুলো হোল খুলে দিচ্ছি, অনেকগুলো ওপেন ডোর খুলে দিচ্ছি। তারা তখন আরও অনেক কিছু চাচ্ছে। আপনি একটা সময় এসে আপনি কোনো একটা জিনিস অফ করতেছেন, তখনই ঝগড়াটা বেঁধে যাচ্ছে যে তুমি কেন দিবা না এটা, কেন, হোয়াই নট? ঠিক ড্রাগসের মতো। আপনি যদি ড্রাগ একটু করে অ্যালাউ করেন, ফট করে যেদিন আপনি ড্রাগটা বন্ধ করবেন, সেই মানুষটা তখন পশুর মতো হয়ে যাবে। এবং এই জিনিসগুলো আমরা ইম্প্যাক্টটা পাই পরে। একটা বাচ্চা যখন 4-এ থাকে, 5-এ থাকে, তখন তাকে একটা জিনিস কন্ট্রোল করা, সে যখন হাই স্কুলে উঠে যায়, 9-10-এ উঠে যায়, তখন যখন আপনি তাকে না বলবেন, এই না সে নিতে পারে না। এই স্পেন্ড বাচ্চার পিছনে করা, এটা একটা উইজডমের প্রয়োজন। আমার মনে হয় এটা নিয়ে আমাদের একটু ভাবা উচিত। সবার অ্যাঙ্গেল থেকে ভাবি, একটু চিন্তা করি। যারা এখনও বাচ্চারা ছোট আছে, কিভাবে করলে ভালো হয়, নিজেরা আলোচনা করেন। প্যারেন্টসদের সাথে আলোচনা করেন, অনেক আইডিয়া নেন। অনেক ওয়াইজ মানুষ আছে, তাদের কাছে অনেক ভালো আইডিয়া পাবেন ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। ভালো থাকেন, কথা হবে অন্য কোনো সময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।